সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে অনেকগুলো অঙ্ক আমরা করব, তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং রিসেন্ট টাইমে যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেই অঙ্কগুলোই আমরা করার চেষ্টা করব, যাতে করে আপনাদের ধারণা হয় যে কোন ধরনের অঙ্কগুলো রিসেন্ট টাইমে চাকরির পরীক্ষায় চলে আসতেছে। তো দেখেন, সেরকম একটা অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা লগের একটা অঙ্ক, বলা হচ্ছে লগ 2 মানে লগের বেজ হচ্ছে 2√2, লগ বরাবর রয়েছে x ইকুয়াল টু 4 হলে x এর মান কত। তাহলে আমরা প্রথমে অঙ্কটা তুলব। লগের বেজ কত? বেজ হচ্ছে 2√2 এবং লগ বরাবর কি রয়েছে? x ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 4। তাহলে x ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ x এর মান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে বা আমরা করব কি এরকম ক্ষেত্রে, সেটা হচ্ছে লগ যদি তুলে দেই এটা এবং এটা, অর্থাৎ x এবং 4 পরস্পর স্থান পরিবর্তন করবে, মনে রাখবেন। তাহলে লগ তুলে দিলাম 2√2 এবং এটার পাওয়ার হিসেবে কে আসবে? 4 ইকুয়াল টু এইদিকে কে যাবে? x। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরা পরস্পর স্থান পরিবর্তন করলো, লগটা উঠে গেল। এবারে আমরা যেটা করব, আমাদের কিন্তু মান বের করতে বলেছে কার? x এর মান। তাহলে xটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে x ইকুয়াল টু 2√2, তার উপরে কত? টু দি পাওয়ার 4। এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের x এর মান, তাই না? তাহলে বা x ইকুয়াল আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু √2 টু দি পাওয়ার 4। দেখেন আমরা ভেঙে দিলাম। তাহলে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 মানে কি? 4টা 2 গুণ করলে 16 হয়, অর্থাৎ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 ইন্টু এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি √2, তার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে আবার স্কোয়ার, 2 দুগুণ 4 হয় এই জন্য। তাহলে এটা আমরা কাটবো, তাই না? তাহলে আমরা বলতে পারি, আচ্ছা বা দেই আমরা এখানে। দেখেন আমরা কি লিখবো? আমরা লিখবো বা হচ্ছে x ইকুয়াল 16 ইন্টু এই 2 এর উপর স্কোয়ার। তো 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। তাহলে সুতরাং x এর ভ্যালু 4 আর 16 গুণ করলে 4 16 64। এই যে দেখেন, গ নম্বর অপশনই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এটা এসেছে দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক পদে, যে পরীক্ষাটা 3/1/2026 অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনেরই আর একটা অঙ্ক দেখেন। অঙ্কটা হয়তো উপরে দেখা যাচ্ছে না, আমি একটু উপরে তুলে দিচ্ছি। তো দেখেন, 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত? তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরেন এই আমাদের একটা দেয়াল 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে দেয়ালের শীর্ষ স্থাপন করে। তাহলে ভূমির সাথে এটা ধরেন ভূমি, তাহলে মই কিন্তু এটা। তাহলে আমরা আনুমানিক মই অঙ্কন করার চেষ্টা করলাম। এটা মই, এটা দেয়াল এবং এটা আমাদের ভূমি, তাই না? তাহলে কি বলা হচ্ছে, আমরা একটু মানগুলো পর্যবেক্ষণ করব। দেখেন এখানে কিন্তু বলা হয়েছে যে 18 মিটার লম্বা একটি মই। তাহলে মই কত? 18 মিটার, 18 m। তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে দেয়ালের উচ্চতা কত? তাহলে দেয়ালের উচ্চতাকে আমরা ধরে নিলাম x। তাহলে ভূমির সাথে যেহেতু মইটা এখানে লেগেছে, তাই কোণটা কিন্তু এইখানে 30 ডিগ্রি উৎপন্ন হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে 30 ডিগ্রি কোণ আর 18 মিটার লম্বা মই আর দেয়াল আমাদের লম্বটা। তাহলে এখানে কিন্তু ভূমির মান আমাদের নেই বা সেটা জানতেও চাইনি। আমাদের দেয়ালের উচ্চতা কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে এখানে এই 18 মিটার অতিভুজ আর এই দেয়াল x লম্ব, তাই না? আচ্ছা বলেন তো দেখি, লম্ব ভাগ অতিভুজ এটা কার সূত্র? এটা কিন্তু অবশ্যই আমাদের সাইনের সূত্র। অর্থাৎ আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। আমরা কিন্তু পড়েছি সাগরে লবণ আছে। সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আর আছে অতিভুজ। ছোটবেলায় কিন্তু এভাবেই আমরা শিখেছিলাম, অর্থাৎ ক্লাস 9-10-এ আমাদেরকে কিন্তু এভাবেই শেখানো হয়েছিল। জানি না আপনারা কিভাবে শিখেছিলেন। তো দেখেন, এটা আমরা এবারে ক্যালকুলেশন করব। তো সাইন থিটা, তাহলে বা আমরা বলতে পারি কি সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা খেয়াল করলাম যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব x দিয়ে দিলাম আর অতিভুজ 18 দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারি, মানে এই মানগুলো দেখে। তাহলে বা সাইন 30 মান হাফ ইকুয়াল উপরে x, তার নিচে 18। তাহলে আর গুণ বা বজ্রগুণ 2 দ্বারা x কে গুণ করলে কি হবে? 2x ইকুয়াল টু 18 দ্বারা 1 কে গুণ করলে কি হবে? 18। তাহলে সুতরাং x ইকুয়াল টু 18কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 9। তাহলে 9 আমাদের দেয়ালের উচ্চতা। এই যে দেখেন, খ নম্বর অপশনই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি।
দুর্নীতি দমন কমিশনের আরেকটা অঙ্ক করে আমরা হচ্ছে অন্য অঙ্কগুলোতে চলে যাব। আমরা আসলে রিপিট অঙ্কগুলো দেখছি যেগুলো বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, আরও দু একটা দেখবো আমরা, হ্যাঁ, এই পরীক্ষায়। তো দেখেন, a অনুপাত b ইকুয়াল টু 5:4, আর a অনুপাত c ইকুয়াল টু 6:5 হলে c অনুপাত b ইকুয়াল টু কত? তাহলে আমরা যদি একটু সাজায় লিখি, a অনুপাত b ইকুয়াল টু কত? 5:4। আবার কি বলা হচ্ছে? a অনুপাত c ইকুয়াল কত? এই যে দেখেন, এটা 6:5। তো এখন জানতে যাচ্ছে আমাদের কাছে c অনুপাত b। তো এই অঙ্কগুলো করার জন্য আপনারা যদি মূল নিয়মটা বিবেচনা করেন বা মূল নিয়মটা চিন্তা করেন, তাহলে কিভাবে করব আমরা? দেখেন, এখানে কিন্তু a দুইবার আছে, এটা a এটাও a, অর্থাৎ এই 5 এবং এই 6। তাহলে আমরা মূল নিয়মে কিভাবে করব? ব্র্যাকেট দিয়ে আমরা গুণ করব, এখানেও গুণ করব কি দিয়ে? দেখেন, এখানে a হচ্ছে 6, এই 6 দ্বারা উপরেরটাকে গুণ, এখানে এর মান হচ্ছে 5, এই 5 দ্বারা নিচেরটাকে গুণ, যাতে করে আমরা a দুটো সমান করে ফেলতে পারি। এই কাজ আমরা করে নিলাম। তাহলে 6 দ্বারা 5কে গুণ করলে 5 6 30, অনুপাত 6 দ্বারা 4কে গুণ করলে 4 6 24, 5 দ্বারা 6কে গুণ করলে 5 6 30, অনুপাত 5 দ্বারা 5কে গুণ করলে 5 5 25। তাহলে বলেন তো দেখি, a অনুপাত b অনুপাত c ইকুয়াল টু কত হচ্ছে? দেখেন, 30 24 25, কেননা এই যে এর মান 30, এর মান 30, তাহলে a বরাবর 30 লিখলাম, b বরাবর কত? b হচ্ছে 24, লিখলাম 24, অনুপাত c বরাবর 25 আছে, লিখলাম 25। আমাদের কাছে জানতে চাচ্ছে c অনুপাত b, তাহলে c এর মান হচ্ছে 25, অনুপাত b এর মান হচ্ছে 24। দেখেন তো 25 অনুপাত 24 আমাদের অ্যান্সারে আছে কিনা? এক্স্যাক্টলি আমরা কিন্তু গ নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা দেখতে পাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটাও মানে বারবার আসা অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। জাস্ট এই মানটা কিন্তু আমাদের নতুন করে তারা চেঞ্জ করে বসিয়ে দিয়েছে, জাস্ট এমনটাই হয়। এখানে কখনো √3 দেয়, কখনো 3 দেয়, কখনো 2 দেয়, কখনো √7 √5, যে কোনো কিছু আসলে দিতে পারে। জাস্ট আপনাদের এটার অনুসিদ্ধান্তটা কি হবে, অর্থাৎ এটা a³ + b³ এর অনুসিদ্ধান্ত কি, সেটা আপনাদের জানতে হবে। তাহলে আমরা লিখছি a³ প্লাস বি কিউব। এটাকে যদি আমি একটু সাজাই নেই, তাহলে ব্র্যাকেট দিয়ে a³ প্লাস হচ্ছে এটা b তার উপর কিউব, মানে a³ + b³ সাজাই নিলাম। তাহলে কি হবে? a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তাহলে a + b তার উপর হোল কিউব দিয়ে দিলাম, মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু হচ্ছে a প্লাস হচ্ছে b। দেখেন, এখন মান বসালেই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। তো এটার মান কত? এটার মান হচ্ছে 1/3। তাহলে বসাই দিলাম 1/3, তার উপর কিউব আছে, মাইনাস 3 ইন্টু এটা ক্রস 1 ইন্টু এটার মান কত? 1/3। দেখেন, বসাচ্ছি আমরা সিস্টেম মাফিক মানগুলো। তাহলে ইকুয়াল 1 এর উপর কিউব মানে 1, আর 3 এর উপর কিউব মানে কত? 27, মাইনাস 3 উপরে 1 নিচে, তাই না? তাহলে 3 আর 3 ক্রস হলে কত হয়? 1, তাহলে দিয়ে দিলাম 1। তাহলে ইকুয়াল কত হচ্ছে বলেন তো দেখি? লসাগু হচ্ছে 27। তাহলে 1 মাইনাস 27 একে 27, তাহলে মাইনাস 27 থেকে 1, এটা প্লাস মাইনাস করলে মাইনাস 26, আর নিচে হচ্ছে 27। তাহলে দেখেন তো দেখি আমাদের অ্যান্সারটা কোথায় রয়েছে? আমাদের কিন্তু ডি নাম্বার বা ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এবারে আর একটা চাকরির পরীক্ষার অঙ্কে আমরা এসেছি। দেখেন, এটা সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার, স্বাস্থ্য সহকারী পদে 26/12/2025 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে এসেছিল। বলা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে ট্যান থিটা এর মান কত? আচ্ছা বলেন তো, ট্যান থিটা মানে কি? আমরা অবশ্যই জানি যে ট্যান থিটা মানে হচ্ছে আমাদের কি? লম্ব ভাগ হচ্ছে ভূমি। আমরা কি পড়েছিলাম? টেরা লম্বা ভূত। এই যে ক্লাস 19 আমরা এভাবে শিখেছিলাম টেরা লম্বা ভূত। টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। ওকে, জাস্ট এইভাবেই কিন্তু আমরা জিনিসগুলো মনে রাখতে পারি, আর এমনিতেই মনে থাকে। আসলে এগুলো অঙ্ক যদি আপনি ঠিকমতো প্র্যাকটিস করেন, মানে অত সূত্র দিয়ে মনে রাখতে হবে না, এমনিতেই মনে থাকবে। আর সাইন মানে কি বললাম একটু আগে? আমি বললাম যে সাইন থিটা মানে হচ্ছে কিন্তু লম্ব ভাগ অতিভুজ। তো অনেক সময় আমাদের কিন্তু একটু গন্ডগোল হয়ে যায়, কোথায়? অতিভুজ উপরে নাকি লম্ব উপরে, এটা গন্ডগোল হয়। এই জন্য মনে রাখবেন শর্টকাট যে কথাটা, সাগরে লবণ আছে, তাহলে সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, এটা উপরে, আর আছে অতিভুজ, এটা নিচে। ঠিক আছে? অথবা সাগরে লবণ অতি, এভাবেও বলা হয়। তো এবার আসেন আমরা লম্ব, ভূমি এবং হচ্ছে অতিভুজ এই বিষয়গুলো একটু অঙ্কন করার চেষ্টা করি। তো ধরেন আমি এখানে অঙ্কন করছি, এটা হলো লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং ধরেন এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমরা জানি এগুলো হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, মানে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা কি? এটা হচ্ছে আমরা জানি নর্মালি এটা হচ্ছে ভূমি, এটা কি?
এটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এটা কি, এটা হচ্ছে তো আমাদের লম্ব, তাই না? তো এখন আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে কিন্তু 5/13। তাহলে সাইন থিটা, তাহলে সাইন হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমাদের 5 আর অতিভুজ হচ্ছে আমাদের এই 13। দেখেন তো বোঝেন কিনা, যেহেতু দেওয়া আছে সাইন থিটা মানে 5/13, এটা প্রশ্নে দেওয়াই আছে, তাহলে লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি যে পিথাগোরাস কি বলেছে, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে অতিভুজের উপরে স্কোয়ার সেটার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এই দুটোর স্কোয়ারের সমষ্টি হচ্ছে অতিভুজের স্কোয়ারের সমান। তো আমরা যদি সূত্রটা একটু লেখার চেষ্টা করি, সূত্রটা ছিল এরকম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি তার উপরে স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তার উপর স্কোয়ার। আচ্ছা বলেন তো অতিভুজের স্কোয়ার, অতিভুজ এখানে 13, তাহলে 13 13 169। ভূমি তো এখানে নেই, তার মানে আমাদের ভূমি বের করতে হবে, ভূমি স্কোয়ারটা আমরা ঠিক রাখলাম, প্লাস এদিকে লম্ব কত, লম্ব হচ্ছে 5, তাহলে 5-এর উপর স্কোয়ার মানে 5 5 25। আচ্ছা বলেন এই 25 এদিকে সে তো মাইনাস হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি ভূমির স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25, তার মানে 144। তাহলে সুতরাং ভূমির মান কত হবে, এই স্কোয়ারটা ডান সমান চিহ্ন অতিক্রম করলে রুট হয়, তাহলে রুট 144 মানে কত, 12, মনে রাখবেন। তাহলে ভূমি হচ্ছে এখানে 12। তাহলে এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এমনিতেই বুঝতে পারি যে অতিভুজ 13, লম্ব যদি 12, দুঃখিত লম্ব যদি 5 হয় তাহলে ভূমি অবশ্যই 12 হবে, মানে 5 12 13, বেশ কিছু মান আমরা মুখস্থ হিসেবে রাখতে পারি। তো খেয়াল করে দেখেন, এবার কিন্তু আমরা লম্ব ভাগ ভূমি পেয়ে গিয়েছি। ভূমি কত, ভূমি হচ্ছে 12, দিয়ে দিলাম 12, বসাই দিলাম, আর লম্ব কত, লম্ব হচ্ছে 5। দেখেন তো দেখি tan θ এর মান 5/12 হয় কিনা, অবশ্যই এটা হতে বাধ্য। আমি কিন্তু আপনাদেরকে ডিটেইলস জিনিসটা বোঝাই দিলাম। যদি আমি খুব দ্রুত করতাম তাহলে হয়তো অঙ্ক তাড়াতাড়ি হতো, কিন্তু আপনারা হয়তো নাও বুঝতে পারতেন। আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনারা সবাই শিখতে এসেছেন, তাই না? আমি ধরে নিই যে আপনারা তেমন কিছুই পারেন না, জাস্ট সেভাবেই আমি অঙ্কগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। তো দেখেন, আমার কাছে আপনারা নতুন ব্যাচে যদি ভর্তি হতে চান, আমি ঈদের পরেই কিন্তু নতুন ব্যাচ হচ্ছে স্টার্ট করব, অলরেডি ভর্তি নেওয়া শুরু করেছি আমার গণিতের বেসিক গণিতের কোর্সে। হচ্ছে এই গণিত কোর্সটা করলে আপনার যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনার হয়ে যাবে, বিসিএস বলেন বা পিএসসির বিভিন্ন নন ক্যাডার জব বলেন, কিংবা প্রাইমারি নিবন্ধন বিভিন্ন গ্রেডের যে জবগুলো আছে, লিখিত এমসিকিউ দুইটার জন্য আমি শেখাই। কোর্স ফি হচ্ছে 1020 টাকা, এবং এটা টোটাল কোর্স ফি মোটামুটি 3.5 থেকে 4 মাস ব্যাপী আমি শেখাই। পিডিএফ শিট দিয়ে থাকি যেখানে 1000-এর কাছাকাছি অঙ্ক শর্টকাট এবং ডিটেলস উভয় মেথডেই করে দেওয়া রয়েছে। আর আমার কাছে কোর্সে জয়েন করতে চাইলে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওকে, এবার আসেন আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা দেখেন, খুবই সহজ অঙ্ক এসেছিল। আসলে এই ধাঁচের পরীক্ষাগুলোতে খুব একটা কঠিন অঙ্ক দেয় না, সহজ অঙ্কই দেয়। আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয় সহ বিভিন্ন গ্রেডের এমসিকিউ টাইপের জন্য যে পরীক্ষাগুলো দেন, সেখানে কিন্তু খুব কঠিন অঙ্ক দেয় না। তবে এগুলোর লিখিত যদি আসে গণিত, তখন কিন্তু একটু প্রশ্ন কঠিন করা হয়, তখন কিন্তু বেসিক শিখে আপনাদের কিন্তু হচ্ছে পরীক্ষার হলে যেতে হবে। তো এবার আসেন আমরা এটা করব। তো যেহেতু এ ইকুয়াল একটা সেট, বি ইকুয়াল টু একটা সেট, এবং এ ইন্টারসেকশন বি জানতে যাচ্ছে, আমরা জানি এই চিহ্ন যেখানে থাকে সেখানে শুধু মিলগুলো আমাদের বসাতে হয়। তাহলে দেখেন এই দুটো সেটের মধ্যে মিল কি কি আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি যদি এভাবে লিখি, এর মান হচ্ছে 1 5 6 7 8, মাঝখানে ইন্টারসেকশন, এখানে বি এর মান কত, 5 7 এবং 8। আচ্ছা বলেন তো 5 7 8 মিল আছে কিনা? আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 5 7 8। জাস্ট মিলগুলোই আমরা সঠিক উত্তর হিসেবে বেছে নিয়েছি। তো খ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন, 5 7 8। এই যে দেখেন, খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হতে দেখা যায় এই অঙ্কগুলো। এটা কোথায় এসেছে? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ইমারত পরিদর্শক পদে 26/12/2025 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। ওকে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বলেন তো দেখি? একটা 1 দিয়ে 4টা 0, 1 2 3 4 5টা অঙ্ক হয়ে গিয়েছে। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার অন্তর, তার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9, এর অন্তর, অন্তর মানে কি? বিয়োগ। তাহলে 9 আছে 10 মিলাতে 1, হাতে 1, 9 রেখে 10, 10 10 মিলে গেল 0, হাতে 1,
9 একে 10, 10 এ 10 মিলে গেল 0 হাতে 1, 9 একে 10, 10 এ 10 মিলে গেল 0 হাতে 1, 1 এ 1 মিলে গেল 0। তাহলে 0 0 0 0 1 অর্থাৎ 4টা 0 1 অর্থাৎ শুধু 1 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ঘ নম্বর অপশনই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এটা দেখেন, এটাও এই চাকরির পরীক্ষারই, দুঃখিত, এই চাকরির পরীক্ষারই অঙ্ক। এই যে দেখেন হচ্ছে এই চাকরির পরীক্ষাতেই এসেছিল। তো আমরা হচ্ছে অঙ্কটা সলিউশনে যাচ্ছি। ক ও খ এর বয়সের অনুপাত 5:3। ক এর বয়স 20 বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে? খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তাহলে ক ও খ এর বয়সের অনুপাত 5:3। ক এর বয়স 20 বছর। আচ্ছা, আমরা ধরে নিলাম যে হচ্ছে ক এর বয়স হচ্ছে 5x এবং খ এর যে বয়স, খ এর বয়স হচ্ছে 3x। এটা হলো ক এর বয়স, এটা হচ্ছে খ এর বয়স। আমরা ধরে লিখলাম, যে ধরি ক মানে 5x আর খ মানে 3x। তাহলে যেহেতু বলা হচ্ছে ক এর বয়স 20 বছর, তাহলে আমরা প্রশ্ন মতে কি বলতে পারি, 5x এর মান হচ্ছে 20। তাহলে সুতরাং x এর মান কত? 20 কে 5 দ্বারা ভাগ করলে 4। তাহলে যেহেতু আমরা x এর মান পেয়ে গিয়েছি, সেক্ষেত্রে আমরা ক এবং খ এই দুইজনের বয়সই তো পেয়ে গিয়েছি। তাহলে 5x তাহলে 4 5 কত? 20, আর 3x তাহলে 3 4 কত? 12। তাহলে 20 আর 12, তাহলে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 32 বছর এবং ক এর বয়স 20 বছর, খ এর বয়স 12 বছর। এবার বলা হচ্ছে যে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে। আচ্ছা বলেন তো দেখি, আমরা হচ্ছে এখান থেকে চাইলে ইকুয়েশনও বিল্ড আপ করতে পারি, অথবা চাইলে আমরা অপশন টেস্টও করতে পারি। যদি আমরা 5 বছর পরে বিবেচনা করি, ধরেন আমি অ্যান্সারটা জানি না যে 8 বছর অ্যান্সার, আমি ক নম্বর হিসেব করছি। যদি আমি 5 বছর হিসেব করি, তাহলে 20 আর 5 25, আর 12 আর 5 কত? 17। তাহলে 25 আর 17 ক্যালকুলেশন করলে কি, কাটাকাটি করলে কি হচ্ছে, মানে এটা তো অনুপাত মাঝখানে, তাই না? কাটাকাটি করলে কি 7:5 হয়? হয় না, তাই এটা উত্তর হবে না। এবার আসেন, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে আমরা পরেরটা বিবেচনা করছি। ধরেন এটা উত্তর। তাহলে 6 বছর যদি আমরা যোগ করি, যেহেতু বলা হচ্ছে কত বছর পরে, তাহলে 6 বছর যোগ করলে 20 আর 6 26, আর 12 আর 6 কত? 18। তাহলে 26 আর 18 অনুপাত কি 7:5 হয়? হয় না, কেননা আমরা যদি এখানে 13 দুগুণ 26, 9 দুগুণ 18 করি, তাও 7:5 হয় না। তাহলে এটাও কিন্তু আমাদের হবে না। এবারে আসেন আমরা গ নম্বর অপশনটা দিয়ে ট্রাই করছি। তো ধরেন 8 বছর আমাদের এটা সঠিক উত্তর। তাহলে 7 আর দুঃখিত, তাহলে 20 আর 8 কত হবে? 28 অনুপাত 12 আর 8 কত হবে? 20। এটা কাটাকাটি যায় কত দ্বারা? ধরেন আমি কত দ্বারা কাটছি, ধরেন আমি 4 দ্বারা কাটতে পারি এটাকে। তাহলে 4 7 28, 4 5 20, মানে 4 দ্বারা কাটলাম দুইটাকেই, কারণ আমরা জানি অনুপাত আর ভগ্নাংশ একই কথা, কিন্তু 28 অনুপাত 20 মানে 28 ভাগ 20, এটা একই কথা। তাহলে 7:5। তো দেখেন তো 7:5 আছে কিনা? অবশ্যই আছে। তাই আমাদের গ নম্বর অপশনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। মানে জাস্ট আমরা অর্ধেকটা ক্যালকুলেশন করে, মন চাইলো তাই বাকিটা আমরা অপশন টেস্ট করলাম। চাইলে আমরা গাণিতিক ক্যালকুলেশনও করতে পারতাম। তবে এমসিকিউ টাইপের পরীক্ষায় যেহেতু খুব দ্রুত অ্যান্সার বের করতে হয়, যেভাবে সহজ হবে আপনি সেভাবেই চিন্তা করবেন। তো এই মুহূর্তে আমার মাথায় এটাই এসেছে, তাই আমি এটাই করে দিলাম। আমি কিন্তু র্যান্ডমলি অঙ্কগুলো করে দিচ্ছি, এমন না যে আমি আগে সিলেকশন করেছি তারপরে আপনাদেরকে করে দিচ্ছি। আমি জাস্ট যেটা সামনে আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্ক আমি সামনে আসছে আর আপনাদেরকে করে দিচ্ছি। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই হচ্ছে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আর কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার শেষে যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এবার স্ক্রিনের এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটা কিন্তু বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ম্যাক্সিমাম পরীক্ষায় রিপিট হয়েছে। এটা কিন্তু বিসিএস এর একটা অঙ্ক এবং এটা দেখেন এসেছে 2025-এ প্রাইমারির একটা পরীক্ষায়, দুঃখিত, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা পরীক্ষায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই অঙ্ক কিন্তু আপনারা অনেকেই ইতিপূর্বে করেছেন এবং আমিও কয়েকবার করে দিয়েছি, আরও একবার করাচ্ছি। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? এখানে বানানটা একটু ভুল রয়েছে। তাহলে আমরা জানি যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু। এই রুলটা নিশ্চয়ই আপনারা জানেন, তাই না? তাহলে একটি সংখ্যা কত? একটি সংখ্যা হচ্ছে আমাদের এখানে 275। তা বসাই দিলাম 275 ইন্টু অপর সংখ্যা তো আমাদের বের করতে বলেছে। যে দেখেন অপর সংখ্যাটি কত, তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 7700, বসাই দিলাম 7700, গুণন গসাগু কত? গসাগু হচ্ছে 11, বসাই দিলাম 11। তাহলে সুতরাং অপর সংখ্যা আমাদের হবে কত? 7700
গুণন 11 ভাগ হচ্ছে 275। এবারে আমরা কাটাকাটি করব। তো 11 দ্বারা যদি আমি কাটি, 11 দুগুণ 22, 23, 24, 25, 26, 27, 5 থাকলো 55, 5 11 55, কাটা হয়ে গেল। 11 দ্বারা 275কে কাটলে 25। এবার 25 দ্বারা আমি এটাকে কাটবো, 3 25 75, থাকলো 2 20, ভাগ যায় না, একটা শূন্য দিলাম, 200, 8 25 200। এই যে ভাগ যায় না শূন্য দিলাম, এই জায়গাটাই কিন্তু অনেকের আবার প্রবলেম হতে পারে। ওকে, এই জন্য আপনাদের কিন্তু প্রপারলি জিনিসগুলো শেখার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে 308 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এভাবেই কিন্তু আমাদের বুঝে বুঝে অঙ্কগুলো সলিউশন করতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আর বেশি আলোচনা না করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।